আজ ভেবেছিলাম কোনো ভিডিও করব না। তার কারণ বেশ এই ওয়েদার চেঞ্জের জন্য শরীরটা খারাপ। কিন্তু তারপরেও আজকে সারাদিন ধরে বেশ কয়েকটি ঘটনা ঘটলো, যা আবার আপনাদের সামনে আমাকে নিয়ে এলো। আজ মমতা বন্দ্যোপাধ্যায় একটি ফেসবুক পোস্ট করেছেন, মানে ইনফ্যাক্ট তিনি একটা ফেসবুক লাইভ করেছেন। সেখানে যেমন তিনি বেঈমানদের অর্থাৎ হৃদব্রত শিবিরকে টার্গেট করে বিভিন্ন কথা বলেছেন, আবার অ্যাট দ্য সেম টাইম আজকে একটা বড় কথা তিনি বলেছেন, কিন্তু তা হলো অভিষেক বন্দ্যোপাধ্যায় দোষ করেছেন। তবে এই দোষ তিনি ব্যাকআপ দিয়েছেন। আবার পাশাপাশি তিনি বলেছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় লড়াই করছে, তার দোষ থাকলে পরেও অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু রাস্তায় নেমে লড়াই করছে, বিজেপির বিরুদ্ধে লড়ছে। আর সেখানে ঋতব্রত শিবিরকে কার্যত বেঈমান বলে আখ্যা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ তার বক্তব্য যে এই পরিস্থিতিতে যখন কিনা দল একটা ভরাডুবির সম্মুখীন হয়েছে, সেই সময় নিজেদের সুযোগ বুঝে কাউকে কাউকে নাকি ভয়ে দেখিয়ে শিবির পরিবর্তন করিয়েছে বিজেপি। এই ঘটনায় আজকে সব থেকে বড় যে মানুষটি ঋতব্রত শিবিরে যোগ দিয়েছে, অর্থাৎ কালীঘাট তৃণমূলের থেকে মুখ ফিরিয়েছে যে মানুষটি, তিনিও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের একনিষ্ঠ সৈনিক। সেই তৃণমূল কংগ্রেস তৈরি হওয়ার পর থেকেই তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে ছিলেন। মদন মিত্র কামারহাটির বিধায়ক, তিনি কামারহাটি অত্যন্ত পরিচিত একটা মুখ। মদন মিত্র তিনিও ওই বিরোধী শিবির অর্থাৎ ঋতব্রত শিবিরের নাম লিখিয়েছেন। অনুব্রত মণ্ডল মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত পছন্দের কেসটা, সেও কার্যত ওই ঋতব্রত শিবিরেই রয়েছেন এবং এদের প্রত্যেকের আঙুল একজনের দিকেই। আজকে মদন মিত্র তো সেই বিরোধী শিবিরে যোগ দিয়ে সরাসরি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দিকেই আঙুল তুলেছেন। কেসটা অর্থাৎ অনুব্রত মণ্ডল তিনিও আঙুল তুলেছিলেন এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দিকেই। তো তাহলে ব্যাপারটা দাঁড়াচ্ছে কি, যে মমতা বন্দ্যোপাধ্যায় অবশেষে স্বীকার করলেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় দোষ করেছে। কি দোষ করেছে তার ডিটেলসে বলেননি, তবে দোষ করেছে এইটা তিনি স্বীকার করেছেন। কিন্তু যেহেতু দলের সঙ্গে এই মুহূর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায় রয়েছে এবং কালীঘাট তৃণমূলের স্তম্ভ হিসেবে কার্যত কাজ করছে বা লড়ে যাচ্ছে, সেই জন্য তাকে ব্যাকআপ দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। এই বিষয়টা যথেষ্ট চর্চার এই মুহূর্তে রাজ্য রাজনীতিতে। আবার একটা বড় পয়েন্ট তুলে দিল, কথা বলবো সেই নিয়ে। নমস্কার, আমি অনিরুদ্ধ। গত মে মাসে অর্থাৎ চলতি বছরে যে মে মাস 4 মে, আমরা যেমনটা জানি যে ইলেকশনের রেজাল্ট বেরোয় এবং তৃণমূল কংগ্রেসের ভরাডুবি হয়। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজেও হেরে গিয়েছেন। সেইখানে দাঁড়িয়ে সেই তৃণমূল কংগ্রেসের অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের তৈরি করা সেই তৃণমূল কংগ্রেস ছেড়ে একের পর এক বিধায়ক, একের পর এক মানে সাংসদ তারা সরে গেলেন। প্রথম কথা হলো গিয়ে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সন্দীপন সাহা সহ একাধিক নেতৃত্ব তারা লিড করলেন একটা টিমকে, যে টিমটা তৃণমূল কংগ্রেস অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছেড়ে তারা একটা বিক্ষুব্ধ ব্লক তৈরি করলেন এবং তারাই দাবি করলেন যে তারাই নাকি এই মুহূর্তে আসল তৃণমূল। তাদের তরফে যেহেতু এই বিধায়ক সংখ্যা তাদের কাছে অনেকটাই বেশি, অনেকটা বেশি বলতে সিংহভাগ তৃণমূল বিধায়কই এই মুহূর্তে তাদের তরফে, তাই তাদের তরফ থেকেই বিধানসভায় বিরোধী দলনেতা চুজ করা হয়েছে, অর্থাৎ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বেই সেই ব্লকটা কাজ করবে। তিনি স্বীকৃতিও পেয়েছেন বিধানসভায় যে তিনি বিরোধী দলনেতা। অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ফ্যাকশন, তাকে বর্তমানে একটা নতুন কয়নেজ তৈরি হয়েছে, কালীঘাট তৃণমূল। ঋতব্রত তৃণমূল বনাম কালীঘাট তৃণমূল, এই কয়নেজ এই মুহূর্তে রাজ্য রাজনীতিকে কার্যত মানে একটা বেশ সরগরম পর্যায়ে নিয়ে এসেছে। একদিকে
কালীঘাটপন্থী তৃণমূলের যারা নেতৃত্ব, যে বিধায়করা রয়েছেন বা ধরুন কালীঘাটপন্থী কাউন্সিলর থেকে শুরু করে নেতৃত্বরা, তাদের অনেকেই ইতিমধ্যে অ্যারেস্ট হয়েছেন বিজেপির তরফে, অর্থাৎ শুভেন্দুর নেতৃত্বাধীন সরকারের তরফে। তাদের বিরুদ্ধে নানান ধরনের দুর্নীতির অভিযোগ আনা হয়েছে, কেস রুজু হয়েছে, পুলিশ তাদেরকে অ্যারেস্ট করেছে, ডিম থেরাপি তাদের উপরে চলছে, এগুলো সবই হচ্ছে। অন্যদিকে ঋতব্রত পন্থী তৃণমূল যারা, তারা আবার ভালো তৃণমূল। কেন না, তারা বিজেপিকে সমর্থন করছে বিভিন্ন বিষয়ে, অর্থাৎ তকমাটা তাদের উপরে বিরোধী রয়েছে, কিন্তু কার্যত বকলমে তারা বিজেপি। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বেশ কয়েকজন আস্থাভাজন, যেমন ফিরহাদ হাকিম, কার্যত ছায়া সঙ্গী বলা চলে, তিনি ঋতব্রত শিবিরে যোগ দিয়েছেন। কেউ কেউ বলছেন যে যদি তিনি ঋতব্রত শিবিরে যোগ না দিতেন, তাহলে হয়তো তার বিরুদ্ধে একাধিক মামলা রুজু করে তাকে গ্রেফতার করা হতো। সেই গ্রেফতারি এড়াতে, তার বিরুদ্ধে সেই দুর্নীতির অভিযোগে হেনস্থা হওয়ার ভয়ে তিনি গিয়ে যোগ দিয়েছেন ঋতব্রত শিবিরে। অন্যদিকে যেমনটা আমরা জানি যে অনুব্রত মণ্ডল, বীরভূমের যিনি দুর্দণ্ড প্রতাপ নেতা, একসময় জেলা সভাপতিও ছিলেন, সেই অনুব্রত মণ্ডলও, তিনিও কালীঘাটপন্থী তৃণমূল অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের এতটাই তিনি প্রিয় ছিলেন যে বিভিন্ন সময় তিনি সেই গুড়বাতাসা, নকুলদানা, চরম চরম ঢাক, উন্নয়ন রাস্তায় দাঁড়িয়ে আছে, এই ধরনের বিতর্কিত মন্তব্য করার পরেও মমতা বন্দ্যোপাধ্যায় তার ফরে দাঁড়িয়েছিলেন। অনেক সময় মজা করে বলতেন যে ওর মাথায় অক্সিজেনটা কম পৌঁছায়, সেই জন্য ও অনেক সময় অনেক কিছু বেফাস বলে ফেলে। পরিস্থিতি যাই হোক, মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এই নেতাদের পাশে দাঁড়িয়েছিলেন। পাশে দাঁড়িয়েছিলেন মালা রায়ের, পাশে দাঁড়িয়েছিলেন কাকলি ঘোষ দস্তিদারের একটা সময়। এরা প্রত্যেকেই ধীরে 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 মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছেড়ে চলে গেলেন। কেন চলে গেলেন না, প্রত্যেকেরই একটাই অভিযোগের জায়গা একটাই, সেটা হলো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তারা পছন্দ করছেন না। অভিষেক বন্দ্যোপাধ্যায় দলে থাকলে পরে দলের মধ্যে একটা নাকি মানে অটোক্রেটিক রুল চলছে, অর্থাৎ একটা ডিক্টেটরশিপ চালাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার ব্যবহার, তার মানে কাজের পদ্ধতি, সমস্ত কিছুর বিরুদ্ধে আঙুল তুলেছেন এরা। তার মধ্যে তো আবার রয়েছে দিল্লিতে যে ফ্যাকশন তৃণমূলের, অর্থাৎ সুখেন্দু শেখর রায়, কাকলি ঘোষ দস্তিদার, মালা রায় বা সায়নী ঘোষ, এনাদের নেতৃত্বে যে তৃণমূল কংগ্রেস সেখানে ছিল, অর্থাৎ সংসদে যারা কিনা এতদিন পর্যন্ত নিজেদের বেশ শক্তিশালী অবস্থান রেখেছিল, সেখানের একটা বড় অংশ, বেশিরভাগ অংশই তারা আবার বিজেপির হাত ধরে, মানে অর্থাৎ বিজেপির সাপোর্ট নিয়েই তারা কি করলেন না, কালীঘাট তৃণমূলের হাত ছেড়ে বেরিয়ে গেলেন। নিজেদের বিরুদ্ধে ডিসিপ্লিনারি অ্যাকশন যাতে না আসে, তাই জন্য তারা রাতারাতি গিয়ে একটা অখ্যাত দল এনসিপিআই, সেখানে গিয়ে তারা যোগ দিলেন এবং সেই এনসিপিআই এর তারা সাংসদ হিসেবে এই মুহূর্তে কাজ করছেন। অর্থাৎ এখানেও বকলমে তারা বিজেপিরই সাপোর্টার, অর্থাৎ বিজেপির কাজেতেই তারা সাপোর্ট করছেন। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ক্রমেই কোণঠাসা হয়ে যাচ্ছেন, একের পর এক তার ছায়া সঙ্গী। আজকে যেটা হলো সেটা তো নজিরবিহীন, যে মদন মিত্র দুদিন আগে পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের স্তুতি করতেন কার্যত বসে, যে তাকে মানে প্রত্যেকদিন তার পারলে তাকে তার ছবিতে হাত জোড় করে প্রণাম করে তবে তার দিন শুরু হতো, এই মদন মিত্র তিনিও আজ মমতাপন্থী তৃণমূল ছেড়ে চলে গেলেন ঋতব্রত শিবিরে। রীতিমতন সেখানে গিয়ে তিনি বিস্ফোরক মন্তব্য করলেন যে যারা নাকি টাকা দিতে পারেননি তাদেরকে নাকি জেলে পুরে দেওয়া বা জেলে পাঠানোর হুমকি পর্যন্ত দেওয়া হয়েছে, বা তাদেরকে মানে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হতো এই ক্যামাকশিটের তরফে, অর্থাৎ অভিষেকের অফিসের তরফে। তাই তিনি সেই যে মানে এই একটা ভয়ঙ্কর পরিস্থিতি, যে দলের মধ্যে একটা ডিক্টেটরশিপ চলছিল, সেই জায়গা থেকে দাঁড়িয়ে তিনি সরে আসতে বাধ্য হলেন। তবে সব থেকে বড় ব্যাপার হলো গিয়ে যে মদন মিত্রের দুই ছেলে এবং স্ত্রীকে কিন্তু কেন্দ্রীয় সংস্থা যারা বিভিন্ন এই দুর্নীতির তদন্ত করছে, সেই কেন্দ্রীয় সংস্থা কিন্তু
তাদেরকে ডেকেছিল জিজ্ঞাসাবাদের জন্য। তারপরেই হঠাৎ করে স্টেপ মনে করা হচ্ছে যে হয়তো ভয় পেয়ে ওদিকে চলে গিয়েছেন মদন মিত্র। আবার মদন মিত্র তিনি যেটা নিজে বলছেন সেটা হলো গিয়ে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্যই তিনি নাকি দল ছেড়েছেন। আবার অন্যদিকে আনন্দবাজার.com সেখানে যে বিষয়টি বেরিয়ে এসেছে যে অনুব্রত মণ্ডল তিনিও নাকি বলেছেন যে রেজাল্ট বেরোনোর পরে অর্থাৎ চৌঠা মে রেজাল্ট বেরোনোর পরে অন্তত তিনি 4 দিন মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন করেছেন, কিন্তু কোনোভাবেই কোনো তেমন লাভ হয়নি। অনেক নেতৃত্ব এই যারা ছেড়ে বেরিয়ে গিয়েছেন, যারা বিক্ষুব্ধ হয়ে গিয়েছেন, তারা প্রত্যেকেই বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়কে বারবার তারা রিকোয়েস্ট করেছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়ার জন্য। অভিষেক বন্দ্যোপাধ্যায় দলে থাকলে তাদের প্রত্যেকের কাজ করতে খুব অসুবিধা হচ্ছে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় নাকি অন্ধ ধৃতরাষ্ট্রের মতন একটা ভূমিকা পালন করছেন, অত্যন্ত স্নেহপরায়ণ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি। আর তাই তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে ভুলগুলো, যে একের পর এক ভুলগুলো তিনি করে চলেছেন, যে ডিক্টেটরশিপ তিনি চালিয়ে যাচ্ছেন দলের মধ্যে, সেটা নাকি তিনি দেখতেই পাচ্ছেন না, এমনটাই অভিযোগ যারা বিক্ষুব্ধ, যারা ছেড়ে বেরিয়ে গিয়েছে কালীঘাট তৃণমূল। আজ এই দুপুরের পরে হঠাৎ করে মমতা বন্দ্যোপাধ্যায় তার ফেসবুক পেজ থেকে একটি লাইভ করেন। সেখানে তিনি যেমন বিজেপিকে আক্রমণ করেছেন, তিনি বামেদের আক্রমণ করেছেন একাধারে, তার তার ইতিহাস, তিনি কিভাবে লড়ে উঠে এসেছেন সেই সমস্ত ইতিহাস তিনি সেখানে বলেছেন। আবার এট দ্য সেম টাইম তিনি এটা বলেছেন যে ঋতব্রতপন্থী তৃণমূলের তারা প্রত্যেকেই আর কি বেইমান। এতদিন ধরে তিনি তাদেরকে কার্যত লালন পালন দিয়ে বড় করলেন, তাদেরকে এত বড় জায়গায় পৌঁছে দিলেন, কিন্তু তারপরেও তারা তার সঙ্গে বিট্রে করলেন। তো পাশাপাশি তিনি এটাও বলেছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি দোষ করেও থাকে, সেই দোষ লঘু হয়ে গিয়েছে, তার কারণ হলো যে দোষ ওনারা করেছেন, ঋতব্রতরা করেছেন, সেই দোষের কাছে এই দোষ অনেক ছোট। যেটাই হোক, লঘু করেছেন, গুরু করেছেন পরের বিষয়। এই প্রথমবার মমতা বন্দ্যোপাধ্যায় তার বক্তব্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে দোষ করেছেন সেটা তিনি স্বীকার করলেন। আর এই স্বীকার করলেন মানে ব্যাপারটা এমন দাঁড়ায় না যে তিনি কোনো ব্যবস্থা নিচ্ছেন। আজও তিনি পরিষ্কারভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশেই দাঁড়িয়েছিলেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তিনি লড়াকু নেতা হিসেবে আবারও একবার সামনে আনলেন এবং তিনি এটা পরিষ্কার করলেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বেই আগামী 50 বছর নাকি তৃণমূল কংগ্রেস ভোটের ময়দানে, রাজনীতির ময়দানে থাকবে। অর্থাৎ আগামী প্রজন্ম যে অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের আগামী প্রজন্ম, তা কিন্তু আবারও একবার তিনি পরিষ্কার করে দিলেন। এবার দেখার বিষয় যে এই কথা শোনার পরে আর কার কার গোসা হয়, আর কে কে কালীঘাট তৃণমূল ছেড়ে আবার অন্যদিকে চলে যান। তবে পরিস্থিতি যাই হোক না কেন, মমতা বন্দ্যোপাধ্যায় যে ক্রমেই কোণঠাসা হচ্ছেন, তিনি বারবার বলছেন যে তৃণমূল সাপোর্টাররা তার সঙ্গে রয়েছেন, তৃণমূলের অসংখ্য মানুষ তার সঙ্গে রয়েছেন, কিন্তু বাস্তবে যেমনটা দেখা যাচ্ছে, গ্রাউন্ড রিয়েলিটির জায়গা থেকে বহু মানুষ কিন্তু মমতাপন্থী তৃণমূলের থেকে মুখ ফিরিয়েছেন। নিচুতলার কর্মী থেকে উঁচুতলার নেতা, প্রত্যেকের ক্ষেত্রেই ব্যাপার একটাই, তারা অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে তাদের কোন রকমের কোন যে অনুযোগ রয়েছে তা নয়। মমতা বন্দ্যোপাধ্যায়কে তারা নেত্রী হিসেবেই দেখতে চাইছেন আগামী দিনে, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নয়। তার কারণ যে পরিস্থিতি দলে তৈরি হয়েছে বলে বারবার অভিযোগ উঠছে, তার পুরোটাই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্রিয়েটেড বলেই অভিযোগ ওঠে। এই পরিস্থিতিতে তৃণমূল কংগ্রেস কোন দিকে যাবে সেটা একটা বড় বিষয়। তবে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলছি, যে মমতা বন্দ্যোপাধ্যায় কেন এতটা কার্যত অন্ধ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি। আমরা যেমনটা জানি যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইয়ের ছেলে, আর কোথাও গিয়ে এখানে স্নেহটা এতটাই বেশি, কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে কার্যত হাঁটুর বয়সী। আর সেই জায়গায় দাঁড়িয়ে নিজে হাতে একটা রাজনীতিবিদ তৈরি করেছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিজে হাতে তৈরি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার পাশাপাশি ছোট থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বেশ স্নেহের।
কোথাও গিয়ে রাজনৈতিক সত্তার থেকে বড় হয়ে উঠেছে তার আত্মীয়ের সত্তা। আর এখানেই সমস্যাটা তৈরি হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি হয়তো মনে মনে কিছুটা বুঝতেও পারছেন যে কোথাও না কোথাও গিয়ে একটা ভুল হচ্ছে হয়তো, কিন্তু ওই যে স্নেহ, স্নেহ বড় কঠিন জিনিস। আর এই স্নেহ যে একটা মানুষকে কতটা অন্ধ করে দিতে পারে তা আমরা দেখতে পাচ্ছি এই তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরে। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যখন কিনা একটা মানুষের দিকে এতগুলো মানুষ আঙুল তুলছেন, আমি ধরে নিলাম যে যারা যারা ওই বিক্ষুব্ধ দলে গিয়েছেন, যারা যারা ওই বিরোধী দলে গিয়েছেন, তাদের মধ্যে 20%, 30%, 40%, এমনকি 50% মানুষ তারা ভয়ে গিয়েছেন, কারণ তাদের বিরুদ্ধে একাধিক অভিযোগ ছিল। সেই অভিযোগকে অর্থাৎ ওয়াশিং মেশিনে পরিষ্কার হয়ে তারা ওদিকে গিয়েছেন এবং বিজেপির কার্যত কাছে থাকার একটা প্রচেষ্টা। বাকি 50% তারা তো কার্যত বিক্ষুব্ধই, তারা তো বিরক্ত হয়ে গিয়েছেন। কারণ যে সমস্ত মানুষগুলো এখান থেকে গিয়েছেন, আজকে ফিরহাদ হাকিম, চন্দ্রিমা ভট্টাচার্য হোক বা এই কেসটা হোক, মদন মিত্র হোক, এই যে মানুষগুলো, এই মানুষগুলো তো কোনোদিন বিক্ষুব্ধ ছিলেন না। এই মানুষগুলো তো কখনো মমতা বন্দ্যোপাধ্যায়কে ছেড়ে অন্য কিছু ভাবতেন না, তাদের ছায়া সঙ্গী ছিলেন তার। এই মানুষগুলো কেন গেলেন? কোথাও না কোথাও গিয়ে তো প্রশ্ন আছেই। সেই প্রশ্নটা মমতা বন্দ্যোপাধ্যায় কেন বারবার নিজে তুলছেন না? কেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এই বিষয় নিয়ে কথা বলছেন না যে ভাই তুমি কেন এতটা পরিস্থিতিকে জটিল করেছিলে, কোথায় সমস্যা হয়েছিল? যদি সমস্যা থেকে থাকে, তিনি তো দলের চেয়ারপারসন, তো অ্যাজ এ চেয়ারপারসন তিনি একাধিক নেতৃত্বকে সহজেই দল থেকে বিতাড়িত করেছেন, আবার অনেকেই তিনি বুকে টেনে নিয়েছেন। সেই জায়গায় দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যদি কোনো ডিসিপ্লিনারি অ্যাকশন নিতেন তিনি, যদি কোনো রকমের কোনো সতর্ক বার্তা তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দিতেন প্রকাশ্যে এসে, তাহলে হয়তো এই দলটা ইউনিফাইড থাকতো, তাহলে হয়তো দলটাতে স্বচ্ছতা থাকতো বলে এই নেতৃত্বরা মনে করতেন। কোথাও গিয়ে সেই স্বচ্ছতার অভাব, কোথাও গিয়ে সেই মমতাময়ী মমতা বন্দ্যোপাধ্যায় ভার্সেস স্বচ্ছতা, এটা একটা দ্বন্দ্বের জায়গা তৈরি হয়ে গিয়েছে। আর এখানেই সমস্যাটা তৈরি হয়েছে। মমতা কি পারবেন আগামী দিনে নিজের দলকে আবার নতুন করে প্রতিষ্ঠিত করতে, আবার নিজের দলকে নতুন করে দাঁড় করাতে? যে গৌরব হারিয়ে গিয়েছে তৃণমূল কংগ্রেসের, সেটা কি আবার ফেরাতে পারবেন? অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তো তিনি ব্যাকআপ দিচ্ছেন, কিন্তু যদি অভিষেক বন্দ্যোপাধ্যায় এই ব্যাকআপ পাওয়ার পরে আরো বেশি একই রকম পরিস্থিতি তৈরি করেন, আরো বেশি যদি অভিষেক বন্দ্যোপাধ্যায় ডিক্টেটরশিপ শুরু করেন, পারবেন তো আগামী দিনে দলের কর্মীদেরকে ধরে রাখতে? প্রশ্ন থাকবে। আপনারা কি মনে করেন সেটা জানান। সেই সঙ্গে দি এজ ডিজিটাল পেজটি ফলো করুন, ইউটিউবে আমাদের সাবস্ক্রাইব করুন। ভালো থাকুন।